So in last class we discussed about the aggregate supply. Basically aggregate supply te focus করেছি, and today's class I will start aggregate demand. কিছু portion obviously start করা হয়েছে। এখন সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা aggregate demand আজকে শেষ করে ফেলবো, এবং আজকে আমার mainly focusing point is after completing the aggregate demand portion to go through the chapter 13 and 14, which will discuss about the macroeconomic policies. আমরা দেখবো যে ম্যাক্রো ইকোনমিতে দুটো পলিসি আছে। আমি ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করতে চাই, তখন হচ্ছে আমি দুটো পলিসি পাবো। তো এই পলিসি গুলো, একটা হচ্ছে কি ফিসকাল পলিসি, একটা হচ্ছে মনিটারি পলিসি, রাজস্ব নীতি, আর একটাকে অর্থনীতি বলতে পারছি না, বাংলাটা আমি জানি না। সো একটা নাম হচ্ছে ফিসকাল পলিসি, একটা নাম হচ্ছে মনিটারি পলিসি। ফিসকালটা যে রাজস্ব নীতি এটা মনে আছে, বাকিটার বাংলাটা মনে নেই। তো এই দুটো পলিসি নিয়ে আমরা কিন্তু আজকে হিন্টস দিব, এবং আমার মেইন যেটা ইচ্ছে আছে যে ফিসকাল পলিসি মনিটারি পলিসি এই দুটো টাচ করে দেন হচ্ছে গিয়ে ইকোনমিক গ্রোথটা পড়িয়ে আমি হচ্ছে শেষ করা ম্যাক্রোটা সিলেবাস, এরকম হচ্ছে আমার প্ল্যান। তো দেখি কতটুকু হয়। আর যদি গ্রোথও না টাচ করি তাহলে হয়তো মানি মার্কেটের দিকে যে টাচ করতে, কারণ মানি নিয়ে কিছুই পড়াই দিই, কারণ ম্যাক্রো ইকোনমিক্স পড়াচ্ছে, মানি নিয়ে কিছুই পড়ালাম না, এটাও হতে পারে না। তো আমি হয়তো মানিটা টাচ করতে পারি। So in last class we get idea that is aggregate demand means this is the quantity of real GDP demanded. মানে আমার একটা রিয়েল জিডিপি যদি আমি নিই একটা ইকোনমিতে, এটা তো একটা ইয়ারে যে টোটাল কোয়ান্টিটি অফ রিয়েল জিডিপি ডিমান্ডেড উইল বি ইকুয়াল দ্য এগ্রিগেট ডিমান্ড। সো আমরা যখন জিডিপি পড়ে আসছি, স্পেশালি আমরা যখন রিয়েল জিডিপি পড়ে আসছি, আমরা দেখেছিলাম যে real GDP is equal to consumption plus investment plus government expenditure plus net export. So here same thing will happen again. Already we assume that that is aggregate demand is equal to the real GDP demanded. That's why it's equal to the net aggregate consumption or aggregate income. সো আমার ফর্মুলাটা কিন্তু এরকম হয়ে যাবে যে এডি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, বা এনএক্স কে ভেঙে যখন আমরা এক্স মাইনাস এম পাই সেভাবেও এটা আসতে পারে। So then we have find out there are lots of factors who will influence your aggregate demand curve. So before starting that, you need to see how the demand curve will look, aggregate demand curve will look like. So that's why we go back to our reference book again. We are in chapter 10. আমরা চ্যাপ্টার 10 এ আছি। So এখানে আমাদের আসলে একটু দেখা দরকার যে how the aggregate demand will look like. So again the aggregate demand is a downward sloping curve. আমরা একে এরকম একটা downward sloping curve হিসেবেই দেখতে পাবো। When in which curve the x-axis will show you the real GDP, and the y-axis will show you the price level with the adjustment of GDP deflator. So the GDP deflator, ওই যে আমরা যেটা পড়েছিলাম যে the ratio of real GDP and nominal GDP, that's the GDP deflator. So এখানে price levelটা কিন্তু ওটার সাথে adjustment হয়ে আসবে। So we can find out that is aggregate demand curve. Again, it's a downward sloping curve. সো আমরা যদি নরমালি চিন্তা করি সো আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে, ওয়াই দ্য এগ্রিগেট ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। সো সেখান থেকে যদি আমরা নরমালি কোশ্চেন অ্যান্সারে যে আমরা কিছু জানি না, তো সেখান থেকেও যদি অ্যান্সার করতে চাই, তাও আমরা যেটা বুঝি যে when the price level increases as a consumer, or we know that rational people think at the margin. So from the margin level, as a rational consumer, we will demand less. আমরা কিন্তু কম ডিমান্ড করি হাই প্রাইস লেভেলে। সো আমি যেমন কম ডিমান্ড করব, my fellow members they will demand less too. So at the high price level, the GDP or the real GDP demand will be low. So like at the price level like 130, এখানে আমার কিন্তু রিয়েল জিডিপি ডিমান্ড আমি অনেক কম দেখতে পাচ্ছি, বা 90 প্রাইস লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে 14
আমরা এরকম ভাবে দেখতে পাচ্ছি যে প্রাইস লেভেলটা বেশ পুয়ার। সো এটা কিন্তু হবে। So now there are lots of factors. For that purposes, your aggregate demand curve will be changed. অর্থাৎ এটাকে আমি upward sloping এও নিতে পারি, downward sloping এও নিতে পারি। আচ্ছা, যেহেতু আমরা সবাই মোটামুটি ডিমান্ড সাপ্লাই পড়ে আসছি এবং আমি ডিমান্ড সাপ্লাইটা নিয়ে পড়িয়েছি, আমি এখন যাকে প্রশ্ন করব সে অ্যান্সার দিবে। আচ্ছা, অ্যান্সার দিবে হচ্ছে তৌসিফ, বলেন যে ডিমান্ড তো আমরা পড়েছিলাম, তো ডিমান্ডে আমরা ইনক্রিজ হওয়া বলতে কি বুঝি? সরি ম্যাম, ডিমান্ডে ডিমান্ড পড়েছি না, তো ডিমান্ড কার্ভ যে ইনক্রিজ করে, এটা বলতে আমরা আসলে কি বুঝি? ডিমান্ড কার্ভটা কোন সাইডে মুভ করবে? ডিমান্ডের ইনক্রিজ বলতে কি বুঝেন, জাস্ট এটাই বলেন। হোয়াট ইজ, এই যে শিফট ইন ডিমান্ড পড়েছিলাম, সো হোয়াট ইজ ইনক্রিজ ইন ডিমান্ড? আচ্ছা, কেউ বলতে পারবেন ইনক্রিজ ইন ডিমান্ড কি? ম্যাম এটা কি ওইটা যে ডিমান্ড অলওয়েজ ডাউন না স্লোপি এরকম কিছু একটা? ডিমান্ড, এই যে আমি ছবিটাও এনেছি অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে তিনটা জি ডিমান্ড ম্যাম। কার্ভ আছে, লেফট জি সাইডে যাচ্ছে, কোনোটা রাইট সাইডে যাচ্ছে। সো ইনক্রিজ হলে আসলে কোন দিকে যাবে? ম্যাম, আমি তো জানি যে ডিমান্ড কার্ড অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপি। আর ম্যাম আপনি আমাদেরকে বলে বুঝেছেন এরকম যে সাপোজ মার্কেটে যদি কোনো প্রোডাক্টের প্রাইস কমে যায় তাহলে অটোমেটিক সেটার ডিমান্ডটা বেড়ে যায়। আবার কোনো প্রাইসে যদি প্রাইস মানে কোনো প্রোডাক্টে আচ্ছা, যদি আমি প্রাইস আরো একটু স্পেসিফিকলি বলি, প্রাইস ছাড়া আদার্স কিছু ফ্যাক্টর থাকে যে কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে ডিমান্ড বাড়ে বা কমে। যেমন হচ্ছে গিয়ে ধরেন সাপোজ এখন পেপসির দাম কমে গেল, কোকা কোলার দাম যা ছিল অ্যাজ ইট ইজ আছে, তাহলে আমরা কি করবো? সবাই বেশি বেশি পেপসি কিনবো, হ্যাঁ। তাহলে পেপসির ডিমান্ডটা বেড়ে যাবে। জি। তো কোকা কোলার ডিমান্ড কি হবে? কমে যাবে। কমে যাবে। তো এখন এই ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কি হবে, শিফট করবে কিভাবে? বা এরকম অনেকগুলো রিজন আছে যেখানে ডিমান্ড কার্ভটা শিফট করে। তো ডিমান্ড বাড়লো, হ্যাঁ ডান বলেন। দিকে যাবে, আর যদি ডিক্রিজ হয় বাম দিকে যাবে। এটাই জানতে চাচ্ছিলাম যে ডিমান্ড, আমরা যখন অরিজিনাল ডিমান্ড মানে অরিজিনাল সবই তো দুইটাই ডিমান্ড, তো আমরা যখন ডিমান্ড সম্পর্কে অলরেডি পড়ে এসেছি তখনই আমরা দেখেছিলাম যে যদি ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে লেফট সাইডে রোড করে, অর্থাৎ বাম দিকে যদি যায়, যেই ডিমান্ড কার্ভই থাকুক না কেন, সে ফর এক্সাম্পল হিয়ার উই ক্যান সি দেয়ার আর থ্রি ডিমান্ড কার্ভস, এডি, AD1 and AD2. So AD is the original demand curve and this two pink one is the new demand curve. So এই AD থেকে যদি আমি লেফট সাইডে যাই, at the same price level the demand will be less. Price level কিন্তু same but aggregate demand আপনি কম পাবেন। অর্থাৎ বাম দিকে গেলে আপনি যদি এই যে 1 যে প্রাইস লেভেলটা দেখতে পাচ্ছেন, আমি সেই প্রাইসেই যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এট দ্য সেম প্রাইস লেভেল আমাদের কিন্তু ডিমান্ডটা অনেক কমে যাচ্ছে, এগ্রিগেট ডিমান্ডটা কমে যাচ্ছে। আবার একইভাবে এই যে দেখেন, এই জন্য মেনশনও করে দেখাচ্ছি, প্রাইস লেভেল যে কমছে অনেকে বুঝতে পারছে না। সো আমরা এইভাবে একইভাবে যদি আমরা আবার হচ্ছে গিয়ে রাইট ওয়ার্ডে শিফট করি তখন দেখতে পাবো এট দ্য সেম প্রাইস লেভেল আমাদের কিন্তু আপনার হচ্ছে গিয়ে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে। সো মেইন কথা হচ্ছে গিয়ে ইট উইল অ্যাক্ট লাইক জাস্ট দ্য ডিমান্ড কার্ভ, এগ্রিগেট ডিমান্ড উইল অ্যাক্ট লাইক জাস্ট দ্য ডিমান্ড কার্ভ। সো দ্যাটস ওয়াই when a original demand curve will shift upward or the rightward, ডান সাইডে যখন যাবে, there will be increase in average aggregate demand curve, and when the demand curve will shift leftward, that means there is a decrease in aggregate demand curve. So এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, the price level was 110, so এই 110 price level এ আমার কিন্তু aggregate demand curve টা যখন AD নর্থ থেকে AD1 এ চলে যাচ্ছে, তো at the same price level অর্থাৎ 13 এ আমরা দেখতে পাচ্ছি এটা ইনক্রিজ করে এটা $14 ট্রিলিয়ন এ হয়ে যাচ্ছে। আবার একইভাবে যদি আমি লেফটওয়ার্ডে শিফট করি, সেম ডিমান্ড কার্ভটা হচ্ছে এডি থেকে AD2 তে চলে যাচ্ছে, সো এট দ্য সেম প্রাইস লেভেল which is 110, the aggregate demand has become 12. সো এই হচ্ছে বিষয়গুলো। তো আমার এটাই বলতে যাচ্ছিলাম যে সেম প্রাইস লেভেলে কিন্তু হচ্ছে গিয়ে দেখা যায় যে আমার যদি লেফট ওয়ার্ডে শিফট করে তাহলে আমরা বুঝবো যে ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড কমে যাচ্ছে, রাইট ওয়ার্ডে যদি মুভ করে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে।
So now let's find out what are the reason behind this kind of shift in aggregate demand curve. এই যে aggregate demand curve টা যে বাড়ছে কমছে আমরা যেটা এই ছবিতে দেখে নিলাম, এইটার রিজন গুলো কি? আজকে আমাদের মেইনলি ফোকাসিং এই জায়গায় ছিল। আমরা why the aggregate demand curve is downward sloping এটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছি। সো ওখানে দুটো রিজন ছিল, ওয়ান ইজ আমরা দেখেছিলাম যে ওয়েলথ এফেক্ট, আর another one is substitution effect। ওয়েলথ এফেক্টে বলছিল যে aggregate demand ডাউনওয়ার্ড স্লোপিং কারণ হচ্ছে গিয়ে যখনই আমাদের প্রাইস লেভেল বাড়ে, which means আমাদের হাতে তো অ্যাসেট তো আর বাড়ছে না, আমাদের হাতের অ্যাসেটটা হচ্ছে ফিক্সড। সো এটার সাথে রেসপন্স করতে যে সরি আমাদের অ্যাসেটটা হচ্ছে গিয়ে সেটা যে রিয়েল ভ্যালু যেটা সেটা কিন্তু কমে যায়। সো রিয়েল ভ্যালুটা কমে যাওয়া মিন্স হচ্ছে গিয়ে আমাদের হাতে যে অ্যাসেট ছিল সেটা ক্রয় ক্ষমতা কমে যাওয়া। তো অ্যাসেট কমে যাওয়া মানে হচ্ছে কি আমি কম প্রাইস লেভেল বাড়লে আমার অ্যাসেটের ভ্যালু কমে গেল, তাহলে আমি কম কিনতে পারবো। সো এগুলিকে ডিমান্ড কমে যাবে সবারই। সো হাই প্রাইসে আমি কম ডিমান্ড করবো, লো প্রাইসে আমি বেশি ডিমান্ড করবো। এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হবে। আর একটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্ট দুইটা ভাবে এক্সপ্লেন করা যায়। একটা বললো যে কোনো প্রোডাক্টের দাম বাড়লে আমরা সাধারণত সাবস্টিটিউট করে চলে যাই অন্য প্রোডাক্টে, যে পেপসির দাম বাড়লে আমরা কোকা কোলাতে সুইচ করলাম, বা চায়ের দাম বাড়লো আমরা কফিতে সুইচ করলাম। সো অটোমেটিক্যালি কোনো প্রোডাক্টের দাম বাড়লে তার ডিমান্ড কিন্তু ফল করে। তো এটা হচ্ছে একটা কমন রিজন। এছাড়া হচ্ছে কি আমরা আরো যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে সরি এছাড়া আমরা আরো একটা কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখনই দেখলাম যে এভাবে শিফট ডাউনওয়ার্ড স্লোপিং হওয়ার কারণে আমাদের হচ্ছে কি ডিমান্ডটা ফল করছে। সরি এটা কি হলো, আচ্ছা সরি। সো এটার কারণে আমরা যখন সুইচ করে যাচ্ছি তো আমরা দেখতে পেলাম হচ্ছে গিয়ে যে আমার অটোমেটিক্যালি হাই প্রাইস লেভেল আমরা সুইচ করে চলে যাব, অর্থাৎ সাবস্টিটিউট প্রোডাক্টের দিকে চলে যাব। এই কারণে হচ্ছে কি আমার ডিমান্ডটা কিন্তু ফল করবে। অথবা আমি যদি আরেকটু যাই, যখন হাই প্রাইস লেভেল হয় তখন হচ্ছে গিয়ে ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। হাই প্রাইস লেভেলে ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক হাই হয়। সো ইটস আ কমন থিং এট দ্য হায়ার প্রাইস লেভেল আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমরা ডিমান্ডটা লেস করব। অর্থাৎ আমরা যেহেতু ইন্টারেস্ট রেটটাই অনেক হাই, এরকম একটা হাই ইন্টারেস্ট রেটে আমরা হচ্ছে গিয়ে দেখা যাবে যে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট কম যাব। ইনভেস্টমেন্ট কম যাওয়া মানে মানে আমাদের হাই ইন্টারেস্ট রেট হলে আমরা কম লোন নিব। কম কম লোন নেওয়া মিন্স হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কম স্পেন্ড করব, কম ইনভেস্টমেন্টে যাব। সো আমাদের ডিমান্ড অটোমেটিক্যালি কমে আসবে। So these are the two reason. এখন আমরা দেখবো হচ্ছে কি what are the reason behind shift in demand curve. So আমরা যে ডিমান্ড কার্ভের যে শিফটটা দেখছিলাম, আমি যেটাকে দেখালাম ছবিটা বইয়ে দেখালাম, যে বইয়েও আছে ছবিটা, there are three reason behind this kind of changes in demand curve। অর্থাৎ আমি যখন একটা ডিমান্ড কার্ভ নিব এটা দেখা যাবে যে এটা কিন্তু চেঞ্জেস এর জন্য অনেকগুলো রিজন আছে। সেই রিজন গুলোর মধ্যে এই তিনটে এখানে আমাকে ফোকাস করছে। সো ফার্স্ট পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে কি এক্সপেকটেশন, সেকেন্ড ওয়ান ইজ ফিসকাল পলিসি এন্ড মনিটারি পলিসি, এন্ড থার্ড ওয়ান ইজ দ্য ওয়ার্ল্ড ইকোনমি। আচ্ছা, তার আগে চেঞ্জেসটা যখন দেখিয়ে আসলাম আর একটু কয়েকটা বিষয় হচ্ছে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কি চেঞ্জেসটা কিন্তু ওই আগের মতো নেই, যদিও আপনাদের মনে থাকার কথা না, আমি জানি যা পড়েছেন সব খেয়ে ফেলছেন মিডের পরে, তারপরে একটু মনে করাই দিই। চেঞ্জেসটা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে শিফট করে চলে যায়, আর একটা হচ্ছে কি অ্যালং এ ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়। অর্থাৎ এক জায়গায় দেখবো যে অরিজিনাল ডিমান্ড কার্ভ থেকে সে শিফটই করে চলে যাবে। অর্থাৎ এখানে আমরা অরিজিনাল ডিমান্ড কার্ভ থেকে নতুন একটা ডিমান্ড কার্ভ পাবো। সেটাকে আমরা বলে থাকি শিফট ইন ডিমান্ড। অর্থাৎ এই যে যেমন এডি নট থেকে এডি ওয়ানে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে টোটালি চেঞ্জ হয়ে আর এক জায়গায় চলে যাচ্ছে, এটাকে বলছি হচ্ছে গিয়ে শিফট করছে, এরকম যে শিফট করে চলে গেল, এটাকে আমরা বলে থাকি হচ্ছে শিফট ইন ডিমান্ড। আর যদি অ্যালং এ ডিমান্ড কার্ভ, অর্থাৎ একটা ডিমান্ড কার্ভের মধ্যে মুভমেন্ট হয়, যেমন এই যে এখানে ডিমান্ড কার্ভটা নিচের দিকে যাচ্ছে বা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যালং এ ডিমান্ড কার্ভ যদি মুভমেন্টটা হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি চেঞ্জ ইন ডিমান্ড। অর্থাৎ একটা ডিমান্ড কার্ভেও কিন্তু চেঞ্জেস হতে পারে, আবার একটা ডিমান্ড কার্ভ মুভ করেও চলে যেতে পারে, এটাই বলতে চাচ্ছিলাম। সো যদি মুভ করে ইন দ্যাট কেসেস লেফট ওয়ার্ডে গেলে ডিক্রিজ করা বুঝি, রাইট ওয়ার্ডে গেলে ইনক্রিজ করা বুঝি। এটা প্রাইস লেভেল দিয়ে আমরা বের করলে তো পাই। আর অ্যালং এ ডিমান্ড কার্ভ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে দেখেই বোঝা যাচ্ছে উপরের দিকে গেলে প্রাইস লেভেল হাই, তার মানে ডিমান্ড লো,
আর যদি নিচের দিকে যাই তাহলে প্রাইস লেভেল হচ্ছে গিয়ে লো, which means demand will be high. So along a demand curve যদি আমি shift দেখি, প্রত্যেকটা রিজন আমি shift in demand ও দেখতে পাবো, আবার along in demand curve ও দেখতে পাবো। সো যদি along a demand curve চিন্তা করি, তখন যেটা হবে যে demand high, price is low, সরি উপরের দিকে গেলে পাবো হচ্ছে প্রাইস লেভেল ইজ হাই, ডিমান্ড ইজ লো, এন্ড নিচের দিকে যদি কোনো পয়েন্ট নিই ডিমান্ড কার্ভটা, এগ্রিগেট ডিমান্ড কার্ভ, তাহলে আমরা পাবো হচ্ছে প্রাইস লেভেল ইজ লো বাট ডিমান্ড ইজ ভেরি হাই। তো এভাবে আসবে। তো এবার চলে যাই যে রিজন গুলো, যেগুলো যেহেতু বুঝলামই যে চেঞ্জেসটা কিভাবে হবে, এবার রিজন গুলো দেখি। সো দ্য ফার্স্ট রিজন ইজ, আমি যেটা ছিলাম দ্যাট ইজ এক্সপেকটেশন, যে এখানে আমার এক্সপেকটেশনটা আমরা এর আগে যখন ডিমান্ড পড়েছিলাম, এক্সপেকটেশন বলতে আমরা বুঝতাম হচ্ছে কি এক্সপেকটেশন ফর দ্য ফিউচার প্রাইস, বাট হিয়ার দ্য এক্সপেকটেশন মিন্স ইয়োর এক্সপেকটেশন ফর দ্য ফিউচার ইনকাম অর এক্সপেকটেশন ফর দ্য ইনফ্লেশন রেট, অর্থাৎ ভবিষ্যতের আপনার ইনকাম কি হবে বা ভবিষ্যতে ইনফ্লেশন রেটটা কি হবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এগ্রিগেট ডিমান্ডটা নির্ভর করে। আপনি যদি দেখেন যে আপনার হচ্ছে কি ভবিষ্যতে ইনকাম বাড়তে পারে, ঠিক আছে, বা ভবিষ্যতে ইনফ্লেশন রেট ভবিষ্যতে ভবিষ্যতে আপনি দেখলেন যে আপনার ভবিষ্যতে ইনকাম বাড়বে, তাহলে হচ্ছে গিয়ে আপনার কিন্তু আপনি কেনা, মানে আপনি জানেন যে ইন ফিউচার আপনার ভালো একটা আর্নিংস আসবে, আপনি কিন্তু ডিমান্ড করবেন। বাট আপনি বা আপনি জানেন যে ভবিষ্যতে ইনফ্লেশন রেট বাড়বে, ইনফ্লেশন রেট বাড়া মানে হচ্ছে প্রাইস লেভেল বাড়বে, তাহলে আপনি কি করবেন, বর্তমানে কেনাকাটা একটু বেশি করে নেবেন। বা আপনি জানেন যে ইন ফিউচারে আপনার প্রফিট বাড়বে, আপনি আপনার ইনফ্লেশন রেটের সাথে ধরেন অ্যাডজাস্টমেন্টের কারণে কোনো বা ধরেন গভর্নমেন্ট আপনাকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিবে, এরকম একটা কোনো পলিসিতে আসলো, সে কারণে আপনি হচ্ছেন গিয়ে আপনার ইন ফিউচারে এক্সপেক্টেড প্রফিট বাড়বে, তখন কিন্তু হচ্ছে গিয়ে দ্যাট উইল ক্রিয়েট দ্য ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড এট দ্য প্রেজেন্ট সিনারিও। অর্থাৎ এক্সপেকটেশন দিয়ে আমি সব ধরনের ফিউচার এক্সপেকটেশন বলছি, মেইনলি এখানে ফোকাস করা হচ্ছে ইউর এক্সপেক্টেড ফিউচার ইনকাম or expected inflation rate or expected profit, so এগুলো যদি আমার বাড়ে ইন ফিউচারে, আমি যদি এটাকে বুঝি যে ইনক্রিজ হওয়ার পসিবিলিটি আছে, সো ইন দ্যাট কেসেস আমি কিন্তু প্রেজেন্টেই সেখানে কেনাকাটা বেশি করব, অর্থাৎ আমার মানে আমি আমার ডিমান্ড বাড়িয়ে দেবো, আমার এগ্রিগেট ডিমান্ডটা কিন্তু বাড়বে, অর্থাৎ এটা ইট উইল মুভ টু দ্য রাইট ওয়ার্ড, অর্থাৎ অরিজিনাল ডিমান্ড কার্ভ থেকে কিন্তু এটা রাইট ওয়ার্ডে শিফট হয়ে যাবে, অর্থাৎ ইনক্রিজ করবে। বা অ্যালং এ ডিমান্ড কার্ভও যদি মুভমেন্ট দেখি, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এটা কিন্তু নিচের দিকে একটা পয়েন্টে আমরা পাবো। Okay, second point is fiscal policy and monetary policy. Fiscal policy and monetary policy both are a macroeconomic policy taken by the government to influence overall the economy, to set up new price level or set up new taxation policy, government expenditure, interest rate or money supply, যেটাতে আমি আসলে একটা নতুন করে কিছু করতে চাই না কেন, সেটার জন্য এই মানে পলিসি গুলোকে যদি আনতে চাই না কেন, এটার জন্য দুটো পলিসি আছে কন্ট্রোল করার জন্য, এইগুলাই হচ্ছে কি আমার এই ম্যাক্রো ইকোনমিক পলিসির মধ্যে পড়ে। তো এটার মধ্যে হচ্ছে কি আছে, এটা আছে হচ্ছে ফিসকাল পলিসি, অ্যানাদার ওয়ান ইজ মনিটারি পলিসি, এরকম। সো এখানে হচ্ছে গিয়ে আচ্ছা, তো এখন আপনাদের আগে বুঝতে হবে যে পলিসি গুলো কি, যেহেতু আমরা পলিসি গুলো সম্পর্কে জানি না, সো পলিসি গুলো সম্পর্কে ওভারঅল না জেনে তো আসলে আমি বলতে পারবো না যে কখন আসলে ডিমান্ড, একদিকে ডিমান্ড বাড়বে বা কমবে, মানে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। তো এই দুটো পলিসি নিয়ে আমরা আরো ডিটেল আসলে ওই যে বলছি, নেক্সট আমাদের দুটো টপিকই হচ্ছে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, আপনাদের বইয়ে চ্যাপ্টার 13-14 আমি ওই দুটো পড়াবো। তো এখন জাস্ট একটু ছোটখাটো আইডিয়া নিয়ে যাই। সো দ্য ফার্স্ট পলিসি ইজ ফিসকাল পলিসি। ফিসকাল পলিসির সাথে সাথে মনে রাখবেন যে এর সাথে রিলেটেড হচ্ছে গিয়ে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, একটা যে কোনো একটা কি পয়েন্ট দিয়ে মনে রাখতে, আদারওয়াইজ ভুলে যাবেন। সো ফিসকাল পলিসি আসা মানেই মনে রাখবেন যে এটার সাথে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা হচ্ছে রিলেটেড। সো যেহেতু এটার সাথে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রিলেটেড, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট যেটা করে যে এই ক্ষেত্রে government can influence the economy by setting and changing the taxes.
আপনার উপরে যে ইনকাম ট্যাক্স আছে সেটার উপরে গভর্নমেন্ট চেঞ্জ করে। or making the transfer payment মানে হচ্ছে গিয়ে যাদের অতিরিক্ত অর্থ আছে তাদের কাছ থেকে গভর্নমেন্ট কোনো না কোনো উপায়ে এই অতিরিক্ত অর্থটা ট্রান্সফার করে নিডি যে গ্রুপ অফ পিপল আছে তাদের কাছে পাঠিয়ে দেয়। এটা ইনকাম থ্রুতে হতে পারে, থ্রু জাকাত ফান্ড হতে পারে, থ্রু ডিরেক্ট ইনকাম ট্যাক্স পলিসি হতে পারে, কর্পোরেট ট্যাক্স পলিসি হতে পারে, এই ধরনের। সো এটাকে বলছে ট্রান্সফার পেমেন্ট। অর গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে চেঞ্জ করে ফেলা। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে গভর্নমেন্টকেও ইটসেলফে চালাতে গেলে তো আমাকে অনেক এক্সপেন্ডিচার থাকে। তো গভর্নমেন্ট যদি নিজের পারপাসে অনেক বেশি টাকা পয়সা খরচ করে, যেমন আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু প্রজেক্টে কিন্তু গভর্নমেন্টের যথেষ্ট খরচ হচ্ছে, বা মেট্রো রেল প্রজেক্টে খরচ হচ্ছে। এখানে খরচ যত বৃদ্ধি পাবে এইটার সাথে সাথে কিন্তু ইকোনমিতে যেটা এটা একটা ইম্প্যাক্ট পড়বে। তো এই যে এই তিনটা যে আমি কি ইন্ডিকেটর বললাম, এগুলো যখন চেঞ্জ করে গভর্নমেন্ট ওভারঅল ইকোনমিতে একটা ইনফ্লুয়েন্স ফেলতে চায়, দ্যাট সিচুয়েশন ইজ কল্ড ফিসকাল পলিসি। আচ্ছা, সো কিভাবে ইনফ্লুয়েন্সটা ফেলে এখন এটা একটু বুঝি। সো ট্যাক্স কাট অর ইনক্রিজ যদি আমি করি, সো যদি আমি ট্যাক্স ইনক্রিজ করি তাহলে কি হবে? That will decrease your disposable income. So now you can আপনি বলতেই পারেন যে ম্যাম what is disposable income? Disposable income means your income after deducting any kind of tax and transfer payment. Just এটুকু মাথায় রাখেন যে আপনি যে আর্নটা করেন এই আর্নের একটা পোর্শন আমাদের ট্যাক্স দিতে হয়। তো ওটা দেওয়ার পরে আমার যে ইনকামটা থাকে সেটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি। সো আমি যদি কোনো কারণে আপনার ইন্টারেস্ট রেট মানে ট্যাক্সটাকে ইনক্রিজ করে ফেলি, দ্যাট উইল লোয়ার ইওর ডিসপোজেবল ইনকাম। অর্থাৎ আমাকে বেশি বেশি ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আমার হাতে কম টাকা আছে। তাহলে আমার হাতে কম টাকা থাকা মানে কি আমি অবভিয়াসলি ডিমান্ড লেস করব। সো একইভাবে আমার তো আর ইনকাম ট্যাক্স বাড়ে না, এরকম তো না। গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য পলিসি নেয়, গভর্নমেন্ট পলিসি নেয় ওভারঅল সবার জন্যই। তাহলে সবারই ইনকাম কমছে, মানে সবারই ইনকাম ট্যাক্স বাড়ছে, তার মানে সবারই ইনকাম করছে, তার মানে সবাই ডিমান্ড কম করবে। সো ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স মিন্স আমার কিন্তু ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটা ফল করবে। আবার ধরেন ফিসকাল পলিসির আন্ডার গভর্নমেন্ট উল্টা পোর্শনে গেল যে ইনকাম ট্যাক্স কাট করে দিল, তাহলে সবার ইনকাম ট্যাক্স কমে গেল। এখন আমি দেখতে পেলাম যে আমার ইনকাম ট্যাক্স কম, যেমন গভর্নমেন্ট কিন্তু এবার কিছুটা হলো ইনকাম ট্যাক্স কম নিচ্ছে বিকজ অফ দ্য করোনা। কারণ কারণ গভর্নমেন্ট বুঝতেই পারছে মানুষজনের হাতে টাকা নেই। এখন যদি আমি ইনকাম ট্যাক্সও বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ওভারঅল ডিমান্ড এগ্রিগেট ডিমান্ডটা অনেক ফল করবে, যেটা ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। যখন সাপ্লাই সাইডে আমরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পাবো। তো একইভাবে যদি গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স, আমি যেটাকে বলছিলাম যে ইনকাম ট্যাক্সটা যদি কাট করা অর্থাৎ ইনকাম ট্যাক্স কমে যায়, তখন আমার যেটা হবে যে আমার হাতে ডিসপোজেবল ইনকাম বাড়বে, অর্থাৎ আমার ব্যয়যোগ্য যে আয় সেটা বাড়বে। ডিসপোজেবল ইনকামের বাংলা এরকম, ডিসপোজেবল ইনকামটা বাড়বে। সো হুইচ মিনস আমি কিন্তু সেম মানে আমি কিন্তু তখন ডিমান্ডটা বাড়িয়ে দিব। কজ আগে দেখা যাচ্ছিল যে 100 টাকা আমার হচ্ছে কি আর্নিং, ট্যাক্স রেট যা ছিল তাতে হচ্ছে কি আমার ধরেন 20 টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে আমার 80 টাকা হচ্ছে গিয়ে আমি কনজাম্পশনের জন্য স্পেন্ড করতে পারবো। এখন যদি গভর্নমেন্ট ট্যাক্সটা কাট করে এখানে 20 টাকার জায়গায় এটাকে জাস্ট 5 টাকা করে ফেলে, তাহলে কিন্তু আমার ইনকাম থাকছে হচ্ছে 95 টাকা। 100 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 95 টাকা। তাহলে অবভিয়াসলি 80 টাকা থাকলে আমি যে পরিমাণ ডিমান্ড করব, 95 টাকা থাকলে তার থেকে কিন্তু বেশি ডিমান্ড করব। তো ঠিক একইভাবে যদি ট্রান্সফার পেমেন্ট বাড়াই, অর্থাৎ আমরা যদি নিডি গ্রুপ থেকে সরি হাই এন্ড যারা হচ্ছে গিয়ে অতিরিক্ত অর্থ আছে তাদের কাছে যদি নিডি গ্রুপ অফ পিপলদের কাছে আমি যদি ট্রান্সফার পেমেন্ট করি, এখানে যেমন একটা এখানে যেমন হচ্ছে গিয়ে আপনার এই পলিসিটাকে বলেছে, মানে এটা ইউএসএ তে এটা সাধারণত হয়, সেখান থেকে ওরা বলেছে যে গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট সরি আমি যেটাকে বলছি যে ওয়েলফেয়ার যে ফান্ড গুলো থাকে গভর্নমেন্টের, আর ধরেন আনএমপ্লয়েড পার্সনদের জন্য যে ওয়েলফেয়ার ফান্ড থাকে বা সোশ্যাল সিকিউরিটি যে ফান্ড গুলো থাকে, সেখান থেকে যদি গভর্নমেন্ট বেশি সাপোর্ট দেওয়া শুরু করে পিপলদের, তাহলে কি হবে যে আমরা যখন বেশি বেশি গভর্নমেন্টের সাপোর্ট পাবো, আমরা কিন্তু আমাদের ডিমান্ডটা মানে অর্থাৎ কেনাকাটা যেটা বলি সেটা কিন্তু বা কনজাম্পশন যেটাকে বলছে সেটা কিন্তু বাড়িয়ে দিব। ঠিক একইভাবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে,
এই যে বিভিন্ন প্রজেক্টের জন্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার that indirectly increase that indirectly decrease the unemployment rate. কিভাবে? যেমন চিন্তা করেন পদ্মা সেতু প্রজেক্টে গভর্নমেন্ট যত স্পেন্ড করবে তার মানে হচ্ছে কি তত বেশি জব ক্রিয়েশন হবে, কারণ পদ্মা সেতু কারণে কমিউনিকেশন ডেভেলপ হবে, কমিউনিকেশন ডেভেলপ হলে ওখানে প্রচুর ফ্যাক্টরি সেটআপ হবে, আমার প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে। বা নর্মাল পদ্মা সেতুর জন্য কিন্তু গভর্নমেন্টেরও কিছু এমপ্লয়ি লাগবে, সো সেখানে কিন্তু অনেকের জব ক্রিয়েশন হবে। তো মেইন কথা হচ্ছে এটাই, গভর্নমেন্ট যখন বিভিন্ন প্রজেক্টে আপনার ইনভেস্টমেন্ট করে হুইচ ইনক্রিজ দ্য which decrease the unemployment rate. So যখনই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, I'm talking about fiscal policy. So যখনই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ছে, which means unemployment রেটটা কমে যাচ্ছে, so maximum people জব পেয়ে যাচ্ছে, মানুষজনের হাতে টাকা পয়সা আছে, so aggregate demand বেড়ে যাবে। এখন উল্টা আসলাম, আমি ফিসকাল পলিসির আন্ডারই নিলাম যে আমরা কাট করলাম, যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে আমি হচ্ছে কি কমিয়ে দিলাম। So when there is a cut in government expenditure, that means there is no development. Development নাই মানে নতুন করে জব ক্রিয়েশন নাই, নতুন করে জব ক্রিয়েশন মানে নাই মানে হচ্ছে মানুষের হাতে টাকা পয়সা নাই। যখন টাকা পয়সা নেই আপনি কেনাকাটা করবেন কোথা থেকে, মানে আপনার ডিমান্ডটা কোথা থেকে আসবে? সো এগ্রিগেট ডিমান্ডটা কিন্তু ফল করবে। So overall, under the fiscal policy, government তিনটা প্রজেক্ট তিন ভাবে যেতে পারে। So increase or decrease in income tax, or making the transfer payment, or changes in government expenditure that actually directly influence on your overall income of the people of that country, so that influence on the aggregate demand. So আরেকবার এখানে রিপিট করছি। So under the fiscal policy, government can influence the economy by setting or cut in income tax, or the transfer payment, or actually changes in the government expenditure. So if government cut the income tax, it will directly increase the aggregate demand, because when there is a cut in income tax, it will increase your disposable income. Disposable income means your income after deduction the tax. So ইনকাম ট্যাক্স কমাই দিল, তার মানে হচ্ছে কি আমার ডিসপোজেবল ইনকাম, মানে আমার ইনকাম ট্যাক্স দেওয়ার পর যে ইনকামটা সেটা অনেক বেড়ে গেল। তো সেখানে কি হবে, আমি ডিমান্ড বাড়াবো। তো আমার সাথে সাথে বাকিদেরও কিন্তু একই ঘটনাই ঘটবে, তো সবাই কিন্তু এখানে ডিমান্ডটা বাড়াতে থাকবে। ঠিক একইভাবে যদি ট্রান্সফার পেমেন্ট হয়, অর্থাৎ আমি যদি সোশ্যাল সিকিউরিটি বেশি পাই, তার মানে হচ্ছে কি আমার হাতে যে অর্থ আছে, মানে আমার যে অ্যাসেট আছে সেটার ভ্যালু বেড়ে যাবে, সো আমি কিন্তু বেশি ডিমান্ড করবো, সো আমার এগ্রিগেট ডিমান্ড ওভারঅল বাড়বে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার সাথে সাথে আমাদের যেটা হবে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়লে আমার আনএমপ্লয়মেন্ট রেটটা অটোমেটিক্যালি কমে আসে। আনএমপ্লয়মেন্ট রেট অটোমেটিক্যালি কমা মানে হচ্ছে ম্যাক্সিমাম পিপলের হাতে জব আছে, সো তারা কিন্তু বেশি বেশি ডিমান্ড করবে। এবার আসি তাহলে, হোয়াট ইজ মনিটারি পলিসি? Monetary policy, actually under the monetary policy, government try to influence the interest rate and quantity of money. সো আমি যখন মনিটারি পলিসিটা নিব, গভর্নমেন্ট ওভারঅল ইকোনমিটাকে অবভিয়াসলি ইনফ্লুয়েন্স ফেলার চেষ্টা করবে, কিন্তু এখানে পলিসিটা হচ্ছে গিয়ে চেঞ্জিং ইন ইন্টারেস্ট রেট এন্ড কোয়ান্টিটি অফ মানি, অর্থাৎ ইন্টারেস্ট রেটটাকে চেঞ্জ করবে বা কোয়ান্টিটি অফ মানিটাকে চেঞ্জ করবে, এটার মাধ্যমে ওভারঅল ইকোনমিতে সে একটা ইম্প্যাক্ট ফেলতে চেষ্টা করবে, সেটাই মনিটারি পলিসি। সো মনিটারি পলিসি একইভাবে এটা নিয়ে আমি বলেছি ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে থেকে শুরু করব, ফিসকাল পলিসিটা শেষ করব, দেন মনিটারি পলিসিতে যাব। সো ওখানেও দেখবো যে গভর্নমেন্ট কিন্তু চাইলেই ওভারঅল ইকোনমিটাকে আরেকটা ইনডিরেক্ট প্রসেসে আপনার হচ্ছে কি কন্ট্রোল করতে পারে, সেটাকে আমরা মনিটারি পলিসি বলছি। তো ইন্টারেস্ট রেটটা যদি আমরা সবাই বুঝি, ইন্টারেস্ট রেটটা যদি হাই হয়, চিন্তা করেন তাহলে কি হবে, ইন্টারেস্ট রেট ইজ হাই, সো উই উইল লাইক টু borrow less amount of money. সো যদি কম আমরা ধার করি, তার মানে উই হ্যাভ লেস অ্যাসেট টু স্পেন্ড, তাহলে আমরা কি করব, আমাদের ডিমান্ড কমাই দিব, ইনভেস্টমেন্ট কমাই দিব, তাহলে সবকিছুই কি করে, আমি ইনভেস্টমেন্ট কমাই আর ডিমান্ড কমাই, যাই করি না কারণ ওভারঅল একদিকে ডিমান্ড কমে আসবে। আবার ইন্টারেস্ট রেটটা যদি লো হয় আন্ডার দ্য মনিটারি পলিসি, তাহলে আমরা কি করবো, ইন্টারেস্ট রেট লো, তার মানে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করব যে তাহলে ওভারঅল
টাকা ধার করা যায়, যে ধরেন আমি 1 কোটি টাকা ধার করে যদি আমাকে 1,000 টাকা ইন্টারেস্ট দিতে হয়, তাহলে আমি কি ধার করব না? তাহলে আমি অবভিয়াসলি বড় করব এবং আমি কিন্তু ইনভেস্টমেন্টে যাব বা আমি কনজাম্পশনে যাব। সো এটা কিন্তু আবার আমার হচ্ছে গিয়ে ওভারঅল এগ্রিগেট ডিমান্ড বাড়াবে। সো মনিটারি পলিসিতে আসলে ইন্টারেস্ট রেট বা কোয়ান্টিটি অফ মানি দিয়ে ইকোনমিটাকে কন্ট্রোল করে। সো ইন্টারেস্ট রেটটা যদি কমে যায় বা কোয়ান্টিটি অফ মানি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে। বা ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় বা কোয়ান্টিটি অফ মানি যদি কমে যায়, তখন কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা কমে যাবে। And the last factors which will influence your aggregate demand, that is the world economy. World economy directly related with the exchange rate and the export import. So if the exchange rate is fall, or what can I say, exchange rate টা হচ্ছে গিয়ে আমার যেটা হলো যে আমার ডোমেস্টিক কারেন্সির এগেনস্টে আমার ইন্টারন্যাশনাল কারেন্সির প্রাইস বেড়ে গেল, তাহলে ডোমেস্টিক কারেন্সির এগেনস্টে যদি ইন্টারন্যাশনাল কারেন্সির প্রাইস বেড়ে যায়, সো আমি কি করব, আমার কিন্তু হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেটটা বাড়ছে, সো আমার ফরেন ইনকাম কিন্তু ফল করবে। সো ফরেন ইনকাম ফল করা মানে হচ্ছে গিয়ে আমার হাতে টাকা কমে যাচ্ছে। তা আমি তখন কিন্তু, সরি আমি উল্টা বলছি কি, না ঠিকই তো বলছি। সো আমি তখন কিন্তু হচ্ছে গিয়ে আমার ওভারঅল এগ্রিগেট ডিমান্ড, অর্থাৎ আমি কিন্তু ওভারঅল কেনাকাটা কমাই দিব। এখন যদি এক্সচেঞ্জ রেট ডিক্রিজ করে, আমার যদি এক্সচেঞ্জ রেট ডিক্রিজ করে, তার মানে হচ্ছে ধরেন ডলারের এগেনস্টে যদি টাকার ভ্যালু কমে যায়, তখন যেটা হবে যে ফরেনাররা কিন্তু আমাদের মানে আমাদের নেট এক্সপোর্ট বাড়বে, বিকজ তারা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে অনেক চিপ খুঁজে পাবে। সো তারা কিন্তু ওভারঅল আমার প্রোডাক্টটাকে ডিমান্ড করবে এবং আমার দেখা যাবে যে আমার যদি ইনকাম ইনক্রিজ করবে, ইনকাম ইনক্রিজ করা মানে হচ্ছে আমার ওভারঅল এগ্রিগেট ডিমান্ডটাকে কিন্তু আমি বাড়াবো। সো আমি যে পয়েন্টস গুলো বললাম, পার্কিনের বইয়ের এটা একটা মজাই, যে আমি বলেছিলাম যে আমরা ডিমান্ড সাপ্লাই চ্যাপ্টারও এটা দেখে আসছিলাম যে এইখানেও এটা দেখিয়ে দিয়েছে যে এগ্রিগেট ডিমান্ড কখন বাড়বে এবং কখন কমবে, পয়েন্টস গুলো কিন্তু পাশাপাশি এখানে দেওয়া আছে। সো আমি যে পয়েন্ট গুলো ধরে বলে আসলাম, লাইক এক্সপেক্টেড ফিউচার প্রাইস, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, এবং সেখানে সাথে এক্সচেঞ্জ রেটটা ইম্পর্টেন্ট ছিল, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পাশাপাশি এখানে কম্পেয়ার করে দেওয়া আছে। বুঝতে পারছি? যেমন আমি এক্সপেক্টেড ফিউচার প্রাইসের কথা বলি, যে দেখতে পাচ্ছি যে ডিক্রিজ করবে এগ্রিগেট ডিমান্ড কখন, ইফ দ্য এক্সপেক্টেড ফিউচার ইনকাম, ইনফ্লেশন আর প্রফিট ডিক্রিজ। আমি জানি যে ভবিষ্যতে আমার ইনকাম কমে যাবে, ভবিষ্যতে আমার ইনফ্লেশন রেট আমার হচ্ছে গিয়ে কমে যাবে, বা আমার হচ্ছে গিয়ে আমার উল্টা বলছে, ইনফ্লেশন রেট বাড়বে, প্রফিটটা হচ্ছে ডিক্রিজ করবে। তাহলে আমার কি হবে? তাহলে আমি জানি যে এখন বর্তমানে আমার কনজাম্পশন করাটা হচ্ছে গিয়ে লস, কারণ ফিউচারে হচ্ছে গিয়ে আমার ইনকাম কমছে। তার মানে হচ্ছে গিয়ে আমার এখন আমি এখন যদি বেশি বেশি কেনাকাটা করি, ফিউচারে চলবো কিভাবে? ভবিষ্যতে ইনফ্লেশন রেট ডিক্রিজ করবে, তার মানে হচ্ছে গিয়ে ভবিষ্যতে প্রোডাক্টের দাম কমবে, তাহলে আমি ভবিষ্যতে কিনবো, আর প্রফিটও ভবিষ্যতে কমে আসবে, তাহলে আমি কেন হচ্ছে গিয়ে এখন কিনবো? তো এই ওভারঅল তিনটা রিজনই যদি ডিক্রিজ মানে ইন ফিউচারে কমতে থাকে এক্সপেকটেশন, তাহলে কিন্তু আমাদের এগ্রিগেট ডিমান্ড ফল করবে। ঠিক একইভাবে যদি এই তিনটা ফ্যাক্টরি যদি আবার ইন ফিউচার বাড়তে থাকে, তাহলে কিন্তু আমার এগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করে। আমি জানি আমার ইন ফিউচার আর্ন বাড়বে বা প্রফিট বাড়বে, বা ইন ফিউচারে ইনফ্লেশন রেট বাড়বে, হুইচ মিন্স প্রাইস লেভেল বাড়বে, তাহলে কিন্তু আমি প্রেজেন্টে বেশি বেশি কিনবো। ঠিক একইভাবে যদি ফিসকাল পলিসিতে আমরা দেখতে পাই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ডিক্রিজ করছে, তার মানে কি আনএমপ্লয়মেন্ট বাড়ছে, তার মানে আমি জবলেস, তাহলে আমি ডিমান্ড কম করব। বা ট্যাক্সেশন ইনক্রিজ হলো বা ট্রান্সফার পেমেন্ট কমে গেল, যে প্রত্যেকটা রিজনই আসলে এখানে এক্সপ্লেন করা আছে। মেইন কথা এটাই বলতে যাচ্ছিলাম, শর্টকাটে এখানে দেওয়া আছে, সো দ্যাট ইউ উইল ফাইন্ড আউট দ্য রিজন। সো এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক যে ইকুইলিব্রিয়াম, সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়ালাম, কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, করতে এরপরে হবে। আমরা হচ্ছে আচ্ছা ওয়েট এ মিনিট, আমি আসছি, জাস্ট 10 সেকেন্ড। আচ্ছা, সো যেটাতে ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে ইকুইলিব্রিয়াম, আমরা এরপরে দেখবো হচ্ছে গিয়ে ম্যাক্রো ইকোনমিক যে ইকুইলিব্রিয়াম, সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব।
So as we know, in short run, our aggregate supply যেটা আমরা জানি সেটা হচ্ছে কি শর্ট রান এবং লং রানে দুই ধরনের অ্যাক্ট করে। শর্ট রানে তার ট্রেন্ড একরকম, লং রানে তার ট্রেন্ড আর এক রকম। শর্ট রানে আমরা জানি যে aggregate supply that will be a upward sloping curve, and in long run that's a horizontal line, sorry my mistake, vertical line. So এই কারণে শর্ট রান ম্যাক্রোইকোনমিক ইকুইলিব্রিয়াম একরকম হবে and long run macroeconomic equilibrium আরেক রকম হবে, যেটাকে আমরা ASAD মডেল বলি। So ASAD model wise আমরা যদি যাই, short run macroeconomic equilibrium will be look like this for upward sloping supply curve, aggregate supply curve, and for downward sloping aggregate demand curve this will be look like just like the আমরা যেটা শিখে আসি এরকম equilibrium. But when we talk about the long run macroeconomic equilibrium, তখন কিন্তু এটাকে আমরা এরকম দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার হচ্ছে গিয়ে লং রান যে সাপ্লাই কার্ভ সেটা একটা হচ্ছে গিয়ে একটা হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন থাকবে, এবং আমার এগ্রিগেট ডিমান্ড কার্ভ এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং সেখান থেকে আমরা হচ্ছে কি লং রান ইকুইলিব্রিয়ামটা ফাইন্ড আউট করে নিতে পারবো। এই হলো বিষয়। সো শর্ট রান এগ্রিগেট ইকুইলিব্রিয়ামটা তাহলে কি? সো শর্ট রানে যখন আমরা যাচ্ছি আমরা জানি কি এগ্রিগেট ডিমান্ড কি? এগ্রিগেট ডিমান্ড মিন্স রিয়েল as in a certain time real GDP quantity demand. ঠিক একইভাবে when the real GDP quantity in short run, when the real GDP quantity demand is just equal the real GDP quantity supplied. So মেইন কথা হচ্ছে গিয়ে যে যদি ডেফিনেশনটা নোটিস করেন তাহলে রিয়েল জিডিপি ডিমান্ডটা কিন্তু এগ্রিগেট ডিমান্ডটা ছিল হচ্ছে গিয়ে জাস্ট ইকুয়াল ইউর রিয়েল জিডিপি কোয়ান্টিটি ডিমান্ড, এন্ড এগ্রিগেট সাপ্লাই ছিল হচ্ছে গিয়ে জাস্ট ইকুয়াল দ্য রিয়েল জিডিপি সাপ্লাই কোয়ান্টিটি সাপ্লাইড। সো যখনই আমার কোয়ান্টিটি ডিমান্ড রিয়েল জিডিপি কোয়ান্টিটি ডিমান্ড উইল বি ইকুয়াল দ্য রিয়েল জিডিপি কোয়ান্টিটি সাপ্লাইড, এই ব্যালেন্সিং পজিশনে আমরা যেই ইকুইলিব্রিয়ামটা পাবো দ্যাট উইল বি আওয়ার শর্ট রান ইকুইলিব্রিয়াম। আর লং রানে আমরা যখন যাব তখন হচ্ছে গিয়ে আমার এগ্রিগেট সাপ্লাইটাকে আমরা যেটা পাচ্ছিলাম, আমি একটু জুম করছি, আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম যে এগ্রিগেট সাপ্লাই যখন আমরা পাচ্ছিলাম তখন আসলে সেটার পটেনশিয়াল যে লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ দ্যাটস আ ভার্টিক্যাল লাইন, হুইচ মিন্স আমার যখনই হচ্ছে গিয়ে ওয়েজ রেটে চেঞ্জেস আসছে সেখানে সেটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছে, অর্থাৎ পটেনশিয়াল জিডিপিতে সে সবসময় থাকে ওয়েজ রেট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে যখনই আমরা হচ্ছে গিয়ে আপনার ওভারঅল আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যখনই আমরা এগ্রিগেট সাপ্লাইটা বের করছিলাম এটা হচ্ছে তার পটেনশিয়াল জিডিপির যে পজিশনটা আছে ওখানে কিন্তু অবস্থান করছে, সো দ্যাট আমরা আমাদের হচ্ছে গিয়ে এটাকে একটা ভার্টিক্যাল লাইন হিসেবে আমরা পাবো। সো এই হচ্ছে গিয়ে বিষয়টা ছিল। তো এই জন্য আমরা যেটা মাথায় রাখতে হবে যে আমরা যখনই হচ্ছে গিয়ে ইয়াতে যাব ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়ামে যাব তখন হচ্ছে গিয়ে শর্ট রানে আমার হচ্ছে আপনার এটার যেটা হচ্ছে গিয়ে কার্ভটা একরকম হবে, লং রানে কিন্তু কার্ভটা লুকস ডিফারেন্ট হবে। ওকে, সো যেহেতু আজকে আমরা অলরেডি কিছু আইডিয়া নিয়ে ফেলেছি তো এই কারণে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে আমি অলরেডি ফিসকাল পলিসিতে যাব, চ্যাপ্টারটা স্টার্ট করব। তার আগে আমি একটু দেখিয়ে নিই যে আমরা আমাদের স্লাইড যেটা আছে সেভাবে শেষ করেছি কিনা। হ্যাঁ, ওভারঅল আমরা কিন্তু সেটা শেষ করে আসছি। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসি চ্যাপ্টারে। দিস উইল কভার দ্য চ্যাপ্টার 11 সরি চ্যাপ্টার 13। আমাদের রেফারেন্স বই যদি আমরা চলে যাই এটার পার্ট 5 যেটা আছে ইট টকস অ্যাবাউট দ্য ম্যাক্রো ইকোনমিক পলিসি। তো ওই যে একই কথা বলেছিলাম যে ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করতে হলে সেখানে কিছু পলিসি কাজ করে। তো আমি যখন হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সে যাব এখানে মেইনলি আমরা মানে ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করতে যাবো, এখানে মেইনলি দুটো পলিসি আছে। ফার্স্ট ওয়ান ইজ ফিসকাল পলিসি, এটার ইম্প্যাক্টটা বড়, সো এই জন্য আমরা ফিসকাল পলিসিটা দিয়ে স্টার্ট করি, দেন হচ্ছে মানে এটার অনেক অ্যাডজাস্টমেন্টে আছে, দেন হচ্ছে কি আমরা মনিটারি পলিসিতে যাব। সো ফিসকাল পলিসিতে যাওয়ার জন্য আমাদের আগে হচ্ছে গিয়ে ওভারঅল বাজেট সম্পর্কে জানতে হবে। সো আমরা ফেডারেল বাজেট যে পোরশন আছে সেটা দেখব।
দেন আমরা দেখতে হবে যে আমাদের বাজেটটা চেঞ্জ হচ্ছে না কেন। আচ্ছা, তারপর আমাদের দেখতে হবে যে বাজেটটা ডেফিসিটে আছে না বাজেটটা হচ্ছে কি সারপ্লাস আছে, সেটার উপর ডিসিশনে আমরা যাব। তো সারপ্লাস বাজেট না ডেফিসিট বাজেট এটা আমরা বুঝতে হবে। সারপ্লাস বাজেট ডেফিসিট বাজেটের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু মনিটারি পলিসিটাকে অ্যাপ্লিকেবল করব। অর্থাৎ সেখানে আমরা দেখতে পাবো যে সারপ্লাস বাজেট থাকলে আমাদের হচ্ছে গিয়ে এক ধরনের মনিটারি সরি বাই মিস্টেক ফিসকাল পলিসি আসবে, আর শর্ট ডেফিসিট বা শর্টেজ বাজেট থাকলে আরেক ধরনের আমরা কিন্তু ফিসকাল পলিসি পাবো। এবং ওভারঅল দুটো পলিসিতে আমাদের যেটা হবে যে সেটা হচ্ছে গিয়ে যে ইট উইল ইম্প্যাক্ট অন দ্য সাপ্লাই সাইড, অর্থাৎ ওভারঅল যে সাপ্লাই যেটা আছে আমার ওভারঅল ইকোনমিতে সেটার উপরে একটা আমার কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা, এখানে এলএস লেখা মানে হচ্ছে লং রান সাপ্লাই আমরা বুঝাচ্ছি। সো আমরা কিন্তু এখানে কিন্তু একটা এখানে ইম্প্যাক্টটা দেখতে পাবো। এবং পরবর্তীতে এটা ফুল এমপ্লয়মেন্ট বা পটেনশিয়াল জিডিপি যেটা সেটাতেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। আর যদি আমরা হচ্ছে গিয়ে মানে ফিসকাল পলিসি আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সপেনশনারি আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি। সো আমরা যেটাতেই যাই না কেন দুটোর ইম্প্যাক্ট হচ্ছে ডিফারেন্ট টাইপের। সো আমরা সেই ডিফারেন্ট ইম্প্যাক্টটা কিন্তু এখানে দেখতে পাবো। আচ্ছা, এটার জন্য আমি অবশ্য আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব এটা বোঝাতে। আমি একটু স্লাইডটা ওপেন করে দেখাই। ম্যাক্রো ইকোনমিক পলিসি যখন আমরা পড়বো সেটার জন্য ওভারঅল আমার একটা স্লাইড আছে। আমি এটা বইয়ে অনেক ওই যে এই কারণে আমি পার্কিনের বই শেষের দিকে কখনো ফলো করতাম না, সবসময় ম্যানকির বইয়ে যেতাম। পার্কিনের বইয়ে অনেক মানে অনেক ডিটেল লেখা থাকে। সো এইটার জন্য আমি স্লাইডটা শেয়ার করবো। তো এখানে কিন্তু আমরা এই যে দেখা যাচ্ছে সাপ্লাই সাইড ইফেক্ট এগুলোতে আসবো যে ইফেক্ট গুলো আস্তে আস্তে কিভাবে বলবো, ট্যাক্সেশনের উপর ইফেক্টটা কি, উপরে আমি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করবো। দ্যাটস ইট। সো আজকে তাহলে এতটুকুই। আজকে টপিক থেকে আজকে ক্লাস থেকে যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।